নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ আমাদের আজকের স্পেশাল লাইভে। আমি এক এক করে আজকে আমাদের লাইভের তিনজন গেস্টকে পরিচয় করে দিতে চাই। সর্বশুরুতে আছে আমার খুবই প্রিয় মানুষ, আমার সিনিয়র, আমি তাকে এখানে আমন্ত্রণ জানাবো, বিডি জবস এর ফাউন্ডার এন্ড সিইও ফাহিম মাসরুর ভাই। ফাহিম ভাই, আপনি আছেন? ধন্যবাদ আমান। ইয়েস, ফাহিম ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই অনুষ্ঠানে। দ্বিতীয়ত আমাদের সাথে আছে চালডাল.com এর কো-ফাউন্ডার এন্ড সিইও ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আরো আছেন, আমি যে জগতে কাজ করি বইয়ের জগতের, প্রফেসরস পাবলিকেশনের প্রকাশক জসিমউদ্দিন ভাই। জসিমউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমি সবাইকে একসাথে এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আজকে আমরা কথা বলবো মূলত আপনাদের যে নিজ নিজ জায়গা আছে, এই ব্যবসায়িক জায়গাগুলোতে আমরা খেয়াল করেছি যে আপনারা অনেক বেশি টেকনোলজির ব্যবহারের কারণে অনেক উপরে গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে একটা মাইলফলক ছুঁয়েছেন। সো ওটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন, যে কিভাবে বাংলাদেশের মাইক্রো এন্ড এসএমই যে এন্টারপ্রাইজ গুলো আছে, সেই এসএমই গুলো আমাদের এখনকার এই সিনারিওতে কিভাবে তাদের ব্যবসাগুলো চালাতে পারে, আরো প্রবাবলি বেটার করতে পারে, স্কেলেবল একটা জায়গায় যেতে পারে। তো শুরুতে আমি ফাহিম ভাইয়ের কাছে যেতে চাই। ফাহিম ভাই, এখন তো ফেসবুক খুলে দেখা যায় প্রচুর লাইভ, এবং সবগুলো লাইভে যদি সারমর্ম করা যায়, একটা আছে যে চাকরি মানুষ হারাচ্ছে এবং চাকরি পাচ্ছে না, যারা চাকরিতে আছে তাদেরও বেতন কাটা হচ্ছে। এই মুহূর্তে কি করা যায় এবং এটার সমাধানটাই বা কি? সো বিডি জবস বাংলাদেশের সব থেকে বড় জব সার্চিং পোর্টাল। আপনার কাছে হয়তো বা এমন কিছু ইনসাইট আছে যেটা আমাদের জানা নাই। সো ওভারঅল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কোন ধরনের জব আসলে মানুষ সামনে পাবে, কোনটা পাবে না, কোন জায়গা থেকে ছাঁটাইয়ের সম্ভাবনা আছে, কোনটাতে নাই, এবং এখানে টেকনোলজির ভূমিকা কি, সবই আসলে আপনি জানেন। তো আপনি যদি এই ব্যাপারে কথা বলেন, আমাদের মনে হয় আমরা অনেক বেশ ভালো কিছু ইনসাইট পাবো। ধন্যবাদ আমান। আসলে যেই প্রশ্নটা করলা যে কোন দিকে যাচ্ছে, এটা আসলে সিচুয়েশন গুলো এত বেশি ফ্লুইড বা এত বেশি আসলে প্রতিদিন চেঞ্জ হচ্ছে, খুব মুশকিল এটা প্রেডিক্ট করা। বাট একটা জিনিস কিন্তু আমরা সকলেই জানি যে গত 3 মাসে আসলে সব জায়গাতেই আসলে বড় একটা আঘাত এসেছে, এবং আমি মনে করি সবচেয়ে বড় আঘাতটা এসেছে আসলে এসএমই সেক্টরের উপরে, বা ছোট ছোট যে সকল উদ্যোক্তা আছে, ছোট ছোট উদ্যোক্তাদের নিজেদের যেরকম একটা এখন অনেকের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই সকল ছোট ছোট উদ্যোগে যে সকল যারা আমাদের প্রফেশনালসরা ছিল, তাদের কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই একটা বড় সমস্যা তৈরি হয়েছে। যেমন আমরা তো যখন একটা পেপারে নিউজ দেখি, একটা ব্যাংকে একটু স্যালারি ছাঁটাই হচ্ছে বা কিছু লোক ছাঁটাই হচ্ছে, এটা কিন্তু আসলে বড় নিউজ হয়। আনফরচুনেটলি আমাদের এসএমই সেক্টরে যে আসলে এই যে ধসটা নেমেছে, এইটার কিন্তু ওইভাবে নিউজটা হয় না, কারণ আসলে এটা নিয়ে আসলে ডাইরেক্টলি আইডেন্টিফাই করাটা একটু মুশকিল হয়ে যায়। তো বাট এটা কিন্তু সত্যি যে আসলে প্রচুর যারা ছোট ছোট উদ্যোগ আছে, তারা কিন্তু তাদের এখন অস্তিত্ব অনেক ক্ষেত্রেই বিপন্ন গত 3 মাসে এই প্যান্ডামিকের ফলে, এবং তাদের যে সকল লোকজন কাজ করতো তারাও কিন্তু আসলে এর একটা বড় মানে এখানে অনেক ক্ষেত্রে অনেকে স্যালারি কাটের প্রশ্নটা থেকে তার আসলে আদৌ চাকরি আছে কিনা সেটাই কিন্তু আসলে একটা বড় প্রশ্ন আর কি। তো আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে এদের মধ্যে হয়তো কেউ কেউ এই এই চ্যালেঞ্জটা উঠতে যাবে। আমরা আজকাল দেখছি অনেক বিজনেসরাই আসলে আবার নতুন করে শুরু হয়েছে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় কিছু নতুন সেক্টর হয়তো আসবে। সে কথার কথা এখানে ওয়াসিম আছে, তারা যে সে আরো ভালো বলতে পারবে যে অনলাইনে অনেক ডিপেন্ডেন্সি কিন্তু এখন আসলে বাড়ছে। টেকনোলজি ব্যবহার করে নর্মাল বিজনেস, ডে টু ডে বিজনেস করা, আগে হয়তো একটা দোকান সে নিজে তার একটা ফিজিক্যাল স্টোরে বা একটা মার্কেটে ব্যবসা করতো, কিন্তু এখন কিন্তু লোকজন মার্কেটেও আসলে যাওয়া বন্ধ করে দিবে বা অলরেডি বন্ধ করে দিয়েছে। তো তাকে তো আসলে সে কিন্তু তার ব্যবসাটা বুঝে, সে তার সোর্সিংটা জানে, কাস্টমারকে কি করে সাপোর্ট দিতে হয় সেটা জানে। এখন এই চ্যালেঞ্জটা হচ্ছে এই নতুন পরিস্থিতিতে সে নিজে আসলে কতটুক খাপ খাইয়ে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় যে এই ব্যাপারটা, সেটা নিয়ে তো আজকে আমরা ডিসকাস করবো। টেকনোলজি কিন্তু অনেক ক্ষেত্রে তার একটা
সেভিয়ার হিসেবে কাজ করতে পারে আর কি। সে হয়তো এখনো কাস্টমারকে ঠিকই রিচ করতে পারবে, আগে হয়তো সে ফিজিক্যালি তার দোকানে আসতো, এখন হয়তো সে ভার্চুয়ালি তাকে রিচ করবে, এখন সে অন্যভাবে তাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে, পেমেন্টটাও হয়তো আগে ক্যাশ হ্যান্ডেল করতো, এখন সেটা অনলাইনে পেমেন্ট হ্যান্ডেল করবে। এরকম অনেক জিনিস কিন্তু আসলে তাকে নতুন করে চিন্তা করে দেখতে হবে। তো আমার কাছে মনে হয় এই সিচুয়েশনে আমি এটা উদ্যোক্তা বলি বা যারা প্রফেশনালস আছে সকলেরই কিন্তু যেটা থাকতে হবে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আমরা চিন্তা করতে হবে যে আমাদের আগেকার লাইফস্টাইল, আগেকার ব্যবসা বাণিজ্যর ধরন আর আফটার পোস্ট কোভিড, প্রি কোভিড এন্ড পোস্ট কোভিড, এটা কিন্তু একেবারে অনেক ক্ষেত্রে অনেক কিছুই পাল্টে যাবে। আমরা ব্যাপারটা খুব শর্ট টার্ম, এরকম ব্যাপারটা এরকম না যে ঠিক আছে আগামী 2-3 মাসের মধ্যে সিচুয়েশন অন্যরকম হয়ে যাবে, আসলে ব্যাপারটা মানে খুব আগের মতো হয়ে যাবে, ব্যাপারটা তা না। এটা অনেক কিছুই আসলে পার্মানেন্টলি আমাদের এই কাঠামো চেঞ্জ করে দিচ্ছে। তো সেই জায়গাটাতে যারা আসলে বেশি অ্যাডাপটিভ হবে তারাই কিন্তু আসলে টিকে থাকতে পারবে, আর যারা আসলে ট্র্যাডিশনাল ওয়েতেই ব্যবসা করতে চাবে বা তাদের নিজেদের প্রফেশনাল জায়গাগুলি দেখবে, তারা কিন্তু আসলে এই ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তো আমার কাছে মনে হয় সেই ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাউ উই অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট টু দ্য নিউ সিচুয়েশন। ফাহিম ভাই, আপনার কাছে একটা কুইক কোয়েশ্চেন আছে। কুইক কোয়েশ্চেনটা হলো, যেহেতু আপনার কাছে পুরো বাংলাদেশের বলা যায় সব থেকে বড় ডেটাবেজ আছে এবং ইনসাইট আছে, কোন 3টা চাকরি দেখছেন যে ডিমান্ড বাড়ছে এবং কোন 3 ধরনের চাকরি দেখছেন ডিমান্ড কমছে, এটা যদি বলতেন জাস্ট কুইক। এটি আরেকটু কঠিন প্রশ্ন হয়ে গেল। তা আমি খুব সংক্ষেপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে এটার মধ্যে দুটো ব্যাপার আছে। এখন চাকরি কিন্তু আমি জেনারেলি চাকরি বলি, আমি কিন্তু চাকরি বলতে কখনো বুঝি না যে শুধুমাত্র গ্রাজুয়েটদের চাকরি বা উচ্চশিক্ষিতদের চাকরি। তো যেকোনো চাকরি পার্সপেক্টিভে আমি যদি বলি, অফকোর্স যেই কয়টা চাকরির বাড়ছে যে হেলথ সেক্টরে, আমরা এখনই দেখছি যে প্রচুর ডাক্তার বা টেকনিশিয়ান মানে প্যারামেডিক্স এই টাইপের, এটা কিন্তু বাড়বে, কারণ এখন হেলথের প্রচুর বাজেট আসছে আর কি। হ্যাঁ, প্রাইভেট এবং পাবলিক সেক্টরই নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের লজিস্টিক সেক্টরে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এখন ওয়াসিমও বলতে পারবে প্রচুর ডেলিভারি ম্যান এই টাইপের কিন্তু একটা কাজের সুযোগ তৈরি হচ্ছে, এবং এটা শুধুমাত্র যে আমরা যে এই জবটা কিন্তু যে কেউ করতে পারে, একটা গ্রাজুয়েটও কিন্তু করতে পারে। যেভাবে আমরা দেখেছি যে উবার পাঠাও কিন্তু অনেক গ্রাজুয়েটরাও কিন্তু চালাতো, এখন ওরাই কিন্তু আবার এখন ডেলিভারি ম্যানের কাজ কিন্তু ইচ্ছা করে শুরু করতে পারে। আরেকটা সেক্টর আমি মনে করি যে অনলাইন ডিপেন্ডেন্ট সেক্টর যেগুলো আছে, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই মানে এসইও মানে গুগল মার্কেটিং, এই টাইপের স্কিল যেগুলো থাকে যেটার সাথে কাস্টমারের সাথে রিচ করার ক্যাপাবিলিটি যেই সকল প্রফেশন বাড়ায়, সেগুলো একটা ডিমান্ড কিন্তু তৈরি হবে। আর যে সকল সেক্টরগুলো আসলে কমে যাবে আমার কাছে মনে হয় অলরেডি এফেক্টেড শুরু হয়েছে, অফকোর্স ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা কিন্তু একটা বড় ব্যাপার, যে পার্টিকুলারলি ব্যাংক, বিমা, এই সেক্টরগুলি কিন্তু ভালো এফেক্টেড হচ্ছে, আমরা সকলেই জানি। এই সেক্টর কিন্তু, যদিও এই সেক্টরগুলো গত কয়েক বছরে প্রচুর জব তৈরি করেছিল, সেই জায়গাটাতে কিন্তু আসলে একটা বড় ধাক্কা আসছে। আরো কয়েকটা ধাক্কা হবে, যেমন পার্টিকুলারলি যেমন গার্মেন্টস সেক্টরে কিন্তু আমরা জানি যারা গার্মেন্টস অনেক ডিফিকাল্ট হচ্ছে, সেই জায়গায় কিন্তু একটা বড় ধাক্কা চলে আসছে। এবং আমার কাছে মনে হয় ইন জেনারেল পার্টিকুলারলি অফলাইন রিটেল যেটা বলি আমরা, দোকানপাট যে সকল জায়গায় থাকে, যে সকল জায়গায় আমরা সেলসম্যান বা এই টাইপের জিনিসের কিন্তু আসলে ডিমান্ডটা কিন্তু কিছুটা কমে যাবে। এগুলো আসলে সবই বড় বড় সেক্টর ছিল এমপ্লয়মেন্ট জেনারেশনের, আনফরচুনেটলি এগুলো এফেক্ট সবচেয়ে বেশি হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। বাট এই প্রশ্নের আপনি বাদে বাংলাদেশে আসলে আর কাউকে করার ছিল না, বিকজ আপনার কাছে যে ইনসাইট আছে আসলে আমাদের কারো কাছেই নাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ফাহিম ভাই। ওয়াসিম ভাইয়ের কাছে আসতে চাই। ওয়াসিম ভাই, আপনি তো ফাহিম ভাইয়ের উত্তরের পজিটিভ সাইডেও ছিলেন, আবার নেগেটিভ সাইডেও ছিলেন। রিটেলের অবস্থা খারাপ, যে রিটেলের অবস্থা খারাপ, বাট আপনি কানেক্ট করে দিচ্ছেন পুরো জায়গাটাতে। মানে 10 বছর আগে আসলে বাংলাদেশে আমিও চিন্তা করিনি, আমি আশেপাশে কেউ মানুষ হয়তো চিন্তা করে না যে চাল ডালের মতো জিনিসপত্র মানুষ অর্ডার করে আনবে বাসায়। ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমাদের আশেপাশে যতটা দেখছি তত অবাক হচ্ছে যে এরকম জিনিসও আস্তে আস্তে পুরো জায়গাটাতে ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনাদের এই টাইমটাতে বেশ স্ট্রাগল করতে হয়েছে, স্পেশালি ডেলিভারি সাইডটাতে, বিকজ ডেলিভারি সাইডটাতে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে। ওভারঅল এই পুরো জায়গাটাতে মানুষের কাস্টমার স্যাটিসফ্যাকশন মেনটেন করার জন্য, লজিস্টিক্সটা প্রপারলি মেনটেন করার জন্য, ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য টেকনোলজির ইম্প্যাক্টটা কতটুকু এবং কিভাবে আপনারা করেছেন? বিকজ আমরা দেখেছি এই সময় চাল ডালের প্রসারটা অনেক বেড়েছে। এই প্যান্ডেমিকের মধ্যেও আমি জিয়া ভাইকে স্পেশালি দেখেছি আপনারা আরো কয়েকটা ওয়্যার হাউস নিয়েছেন, আরো এক্সপ্যান্ড করেছেন। সো ওভারঅল এই জায়গাটা কিভাবে পসিবল হলো? জি, ওয়েল আসলে আমাদের ব্যবসাটা ইজ নট জাস্ট টেকনোলজি। আমাদের এখানে ধরেন
প্রত্যেকটা অর্ডারের পিছনেই তো মানে আমরা সবজি ডেলিভারি করছি, আমরা লাক্সের সাবান ডেলিভারি করছি, আমরা মানে অনেক ক্ষেত্রে ফ্রোজেন আইটেম ডেলিভারি করছি। হ্যাঁ, আমাদের কিন্তু একটা হিউজ বেস লাগে, যেটা আর কি মানে মানুষের শ্রম দিয়ে আর কি কাজ করা লাগে, মানে অ্যাটেনশন দিয়ে কাজ করা লাগে। হ্যাঁ, সো এই জায়গাটায় আমাদের 2-3টা জিনিসে আমাদের চেঞ্জ এনে লেগেছে। সো প্যান্ডেমিক যখন শুরু হয়েছিল তখন আমাদের একটা হিউজ অনেক অনেক যারা এমপ্লয়ি আছে তারা গ্রামে চলে গেছে, প্রায় 30-40%। তো এই কারণে প্রথম দিকে আমরা একটা খুবই বড়সড় ধাক্কা খাই, যে ধাক্কা থেকে উঠে আসতে আমাদের প্রায় 2 মাস টাইম লেগেছে। তো এখন মোটামুটি আমরা ব্যাক করতে পেরেছি। বাট ওই ধাক্কার মধ্যে আমাদের কিছু মানে শিক্ষাও ছিল, যেমন আমরা কিন্তু আমাদের ট্রেডিশনাল অনেক মেথড আমরা বাদ দিয়ে দিয়েছি। যেমন আমাদের আগে ইন্টারভিউ হতো ইন পার্সন, ট্রেনিং হতো ইন পার্সন, কিন্তু এখন আমাদের ইন্টারভিউ আমরা আমাদের কল সেন্টার থেকে ফোন করে আমরা ফোন ইন্টারভিউ নিয়ে মানুষজনকে অ্যাপয়েন্ট করছি। আমরা প্রায় গত 2-3 মাসে আমার মনে হয় 750 মানুষ রিক্রুট করেছি, সবাইকেই মোটামুটি ফোন ইন্টারভিউতে। এখানে কয়েকটা ব্যাড সাইডও আছে, যে আপনার আগের মতন ওই মানে ক্লোজনেস না থাকার কারণে হয়তো ট্রেনিং এর সেক্টরে আমরা কিছু কিছু জায়গায় মানে ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছি, যে আমাদের যে বিহেভিয়ার ছিল কিংবা আমাদের যে প্রত্যেকটা যে আমাদের যে ডেলিভারি দিত তার তো আগে অনেক নলেজ থাকতো, এখন একটু কম নলেজ হচ্ছে। বাট এই জায়গাগুলা আমি বলবো যে ওভারঅল আমরা অনেকটা স্ট্রঙ্গার, কারণ আমাদের ওভারঅল আমরা প্রসেসটাকে মানে আমরা একটা চাপে পড়ে জিনিসটাকে অনেক এফিশিয়েন্ট করে আনতে পেরেছি। এর মধ্যেও ধরেন আমরা কয়েকটা ওয়্যার হাউস সেট আপ করেছি। তো আমাদের প্রথম দিকেই একটা বিশ্বাস ছিল যে মানে হোম ডেলিভারি দিলে মানুষের বাজারে যাওয়া লাগবে না, সো করোনা ভাইরাসের স্প্রেডটা কম হবে। প্লাস আমরা চায়নাতেও আর কি যে ট্রেন্ডটা দেখেছিলাম যে গ্রোসারি ডেলিভারি বেড়ে গেছে, সো আমাদের একটা ইন্টারনালি স্ট্র্যাটেজিক মানে মোটামুটি একটা ডিসিশন নিয়েছিলাম যে এই 2-3 মাস আমাদের খুব কষ্ট করা লাগবে। এর কারণে যেটা আমি অ্যাকচুয়ালি আমার ম্যানেজমেন্ট মিটিং এ বললাম যে ঠিক আছে, এই 2 মাস তো আমি তো বাসায় যেতে পারবো না, আমি একটা হোটেলে মুভ করি। সো আই মুভ টু আ হোটেল। তো আমি দেখলাম আমার সাথে সাথে আমার টপ ম্যানেজমেন্টের 8-10 জন আমার সাথে মুভ করলো। সো আমরা মোটামুটি 24 ঘন্টা, হ্যাঁ, প্রায় আমরা 6 সপ্তাহ হোটেলে ছিলাম ঈদের আগ পর্যন্ত। ওখান থেকে যেহেতু বাসায় যেতে পারছি না, হ্যাঁ, আবার বাসায় গেলে করোনা, আবার মানুষজন খুব চিন্তায়, হ্যাঁ, প্লাস পুরো সিস্টেমটা কোঅর্ডিনেট করা লাগবে, প্রায় 1200 মানুষকে কোঅর্ডিনেট করা লাগবে। তো এটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এটা তো অলমোস্ট একটা যুদ্ধের মতন সিচুয়েশন। সো আমরা হোটেল থেকে মোটামুটি কোঅর্ডিনেট করলাম। ওই কোঅর্ডিনেশনের মধ্যে ধরেন ফোন করে সিভিল মিস্ত্রি নিয়ে আসতেছি, গভর্নমেন্টের পারমিশন নিয়ে হয়তো বা কোনো দোকান খুলে ওখান থেকে বোর্ড বার করে শেলফ বানিয়ে ওয়্যারহাউস রেডি করতেছি। বাট আমরা ওভারঅল অনেক কষ্ট হয়েছে কাজগুলা, বাট সিস্টেমটা অনেকটা দাঁড়িয়ে গিয়েছে। আমরা আশা করি যে প্যান্ডেমিকের থেকে আমরা হয়তো আরো বেটার সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, আমাদের যে অর্ডার নাম্বার আছে প্রায় 2.5 গুণের মতন ইনক্রিজ করেছে গত 2 মাসে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো মানে সার্ভিস কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য। আপনার আই গেস ডেলিভারিতে যেহেতু সব থেকে বেশি সমস্যা ফেস করছেন, ডেলিভারির ক্ষেত্রে সব থেকে বেশি কোন সমস্যাটা আপনাদের মোকাবেলা করতে হয়েছে এবং আপনারা কিভাবে এটা সলভ করলেন? প্রথমে তো গভর্নমেন্ট একটা আইন জারি করেছে। সো নাম্বার 1 সমস্যা যেটা ছিল যে আমাদের অনেকে চলে গিয়েছিল, নতুন মানুষজনকে এনে একজন এক্সপিরিয়েন্সড একজন ডেলিভারি পার্সন সে যতগুলো ডেলিভারি দিতে পারে, একজন নতুন মানুষ তো ততগুলো দিতে পারে না। সো ওই জায়গাটায় অবভিয়াসলি এটা উইকনেস ছিল। সেকেন্ড হলো কি গভর্নমেন্ট এজেন্সিদের সাথে আমাদের কোঅর্ডিনেট করা লাগছে, যে আমরা গ্রোসারি দিচ্ছি, গ্রোসারি দিতে বলছে আমাকে বিভিন্ন সাইট থেকে, তারপর আবার 6টার পরে দেওয়া যাবে না। হ্যাঁ, আবার সকালবেলায় তারা বাসার থেকে মানে আমাদের ওয়্যারহাউস থেকে যখন জিনিস নিয়ে বার হচ্ছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাসার থেকে আসছে তখন আর্মি তাদেরকে বসায় রাখছে, ধরে রাখছে, মানে বিভিন্ন ধরনের হ্যাসেল এমপ্লয়ি বেসে। এবং ওই সময়টা মানুষজনের আর কি মানে সাহসটাকে ধরে রেখে এবং মানুষজনকে বুঝিয়ে যে না, দিস ইজ এ ইম্পর্টেন্ট সার্ভিস, তোমাদের এখানে আসতে হবে, এটা ইজ নট জাস্ট আ জব। এই জিনিসটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল, যে কারণে আমরা প্রত্যেকদিন রাত্রে অ্যাকচুয়ালি ইন্টারনাল একটা লাইভ কনভারসেশন করতাম। হ্যাঁ, এবং মানে রাত্রির বেলায় 2টা-3টার সময়ও হয়েছে যে কারো কোনো সমস্যা হয়েছে, আমরা চলে গেছি। হ্যাঁ, কোনো আমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে লেগেছিল যে আপনাদের কোভিড এর সময় যে আমার যদি কোনো ওয়্যারহাউস এফেক্টেড হয় কি হবে, আমাদের ওই প্ল্যান গুলা মানে ইমপ্লিমেন্ট করা লাগছে, যে হঠাৎ করে 3 জন এফেক্টেড হয়ে গেছে, পুরো 70 জনকে আমাদের ছুটি দিয়ে দেওয়া গেছে। ওরে বাপ, মানে ফুল ইউনিটটা তখন ছুটি দেওয়া লাগবে। ফুল একটা ইউনিট আমরা অফ করে দিয়েছি, এক সপ্তাহের জন্য ফুললি অফ। সো ওইখানে এই যে ধাক্কাগুলা হয়, তো ওগুলা কিভাবে মানে তখন আবার দেখা যাচ্ছে যে ওই 70 জনের হয়তো বা নেক্সট 2-3 দিনে 500-600 অর্ডার ডেলিভারি দেওয়া লাগবে। সো ওই কাস্টমারকেও বুঝিয়ে
কিংবা অন্য জায়গা থেকে কিভাবে কভার করা যায়, মানে ইট ওয়াজ যে বলবো যে আই অফ দ্য স্টর্ম, মানে কিছু প্রেডিক্টেবল আসলে প্যাটার্ন ছিল না, আসছে করেছি। রাইট, অসাধারণ। এরপরে আমি আসি জসিম ভাইয়ের কাছে। জসিম ভাই, আমি তো সেম ইন্ডাস্ট্রিতে, আপনি প্রকাশক, আমি লেখক। আমার পার্টিকুলারলি যা দেখছি যে আমার যতগুলো বই আছে সবগুলোর সেলস বন্ধ, বিকজ কোনো মেলা হওয়া পসিবল না এখন। ফিজিক্যালি তো বই তো কেনাই যাচ্ছে না, ইনফ্যাক্ট অনলাইনেও যদি বই অর্ডার করা হয় দেখা যাচ্ছে ডেলিভারি করা পসিবল হচ্ছে না। এই জায়গাটাতে, এই যে বইয়ের যে ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাটাতে কিভাবে আপনি প্রযুক্তির ছোঁয়া কিভাবে দেখছেন? আপনারা এই যে ডেলিভারি সিস্টেমটা বলেন বা অনলাইন কন্টেন্ট বলেন বা পুরো প্রসেসটাকে চেঞ্জ করার পর কথা বলেন, তো প্রফেসর তো হিউজ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে কাজ করছে, সেখানে ভাই আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে নেক্সট ফ্রন্টে নিয়ে আসার পরিকল্পনা করছেন? থ্যাংক ইউ। আমি যে বিষয়ে একটু বলবো যে ফাহিম ভাই এবং অসীম ভাইয়ের কথাটাকে আমি একটু বলবো এইভাবে, যে ফাহিম ভাই যে জব নিয়ে যে কথাটা বলছেন যে হেলথ সেক্টর এবং ডেলিভারি ম্যানের যেই চাকরি বাজারটা, এটা এই আমি মনে করবো যে এই বর্তমান কারণেই এটা বেড়ে গেছে, এখন বর্তমান সিচুয়েশনের কারণে। আর ওয়াসিম ভাই যেটা বলছেন যে তার প্রচুর লোক ইনক্লুড করতে পারছেন, এইটা আমি মনে করি যে কোভিড-19 কারণে এই লোকগুলো এখন আসছে বা তার বিজনেসটাকে এইভাবে করছে। কিন্তু আসল প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি যে ভবিষ্যতে আরো যদি লং টাইম এটা স্টে করে, সেই ক্ষেত্রে আমরা আমার পাবলিকেশন সেক্টর নিয়ে আমি যেটা দেখি যে এটা আসলে একটা অন্ধকারের মধ্যে আমরা আছি। কিন্তু আসলে তার কারণ মানে প্রকাশনা শিল্পটা এরকম একটা ব্যাপার, এটা এমনিতেই শিল্প হিসাবে ঘোষণা দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু শিল্প হিসাবে ঘোষণা হয়নি। আর একটা বিষয় হলো এটা স্বয়ং সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান, মানে নিজের প্রতিষ্ঠান নিজেই এটা চালাইতে হয়, এরকম একটা ব্যাপার। আর যেটা হলো যে অন্যান্য যে পণ্যর মতো এটা কিন্তু আবশ্যিক পণ্য বর্তমান প্রেক্ষাপটে না। যেমন মৌলিক চাহিদার ভিতরে কিন্তু এই শিক্ষার যে বইগুলো, যে আমাদের যে সৃজনশীল বইগুলো পড়ে না, তা সেহেতু সবকিছু মিলে আমরা তো একটা ধাক্কায় আসি। তো সেই ক্ষেত্রে আমি খুব মানে আস্তে আস্তে এটা মোকাবেলা করার চেষ্টা করতেছি। যেমন আমার প্রতিষ্ঠানকে আমি যেটা বলবো যে আমি আমার স্টাফদেরকে আমি প্রচুর সাহস দিয়ে রাখছি। আমি কোনো ছাঁটাই করি নাই, কোনো মানে কোনো রকম কোনো কাউকে বিনা বেতনে ছুটি দেই নাই। সবাইকে স্পিড দিয়ে রাখছি যে হ্যাঁ, এটা কোনো সাময়িক একটা সমস্যা, এটা মানে দ্রুত কেটে যাবে। তো এইভাবে আমি গত 14 তারিখে আমি বলবো যে একটা মিটিং না, আমরা একটা সভা করছি। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 156 জন স্টাফ আছে আমার, ওদেরকে নিয়ে একটা সভা করে আমি আমার স্পিডটা পেয়ে গেছি। যেটা আমরা এখন কিছু সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দ্রুত কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। যে আমি মনে করব যে আমাদের শিল্পের ভিতরে না, যে কোনো বিজনেসেই আপনার দ্রুত সিদ্ধান্ত দরকার। আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আবার কালকেই সেই সিদ্ধান্তটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার মানে স্টেবিলিটি যার মধ্যে না আছে, সেই বিজনেসটা কিন্তু পড়ে যাবে। কারণ পরিস্থিতি এরকম প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমি যেটা মনে করি যে আমরা যেই আমি এখন একটা 3 মাসের প্রজেক্টে আছি, যে 3 মাস আমরা কিভাবে বইগুলো বিক্রি করবো, সেইভাবে অনলাইন গুলো আস্তে আস্তে কিন্তু চালু হচ্ছে। রকমারি থেকে শুরু করে অন্যান্য অনলাইন চালু হচ্ছে, আমরা নিজেরাও অনলাইন চালু করছি। আমরা দেখতেছি যে আমাদের আগে যে পরিমাণ সেল আসছে সেটা অবশ্যই আসবে না, কিন্তু টুকটুক করে যেভাবে আগাচ্ছে মানুষের বই পড়ার যে আগ্রহটা সাময়িকভাবে থেমে গেল, যারা বই পড়ার তারা কিন্তু পড়বে, এই বিশ্বাসটা আমার মধ্যে আছে। এবং মানে আমাদের বই কিন্তু সেল হচ্ছে অলরেডি। যেটা হলো যে এখন তো মানুষ যেটা মানে ডিজিটাল যুগে অনেকেই বই কিনবে না বা বই পড়বে না, মুভি দেখবে, এটা একটা অন্য জিনিস। কিন্তু আমি মনে করি যে এই ভালো মানের যদি বই বের করতে পারি আমরা, বা আমাদের যে বাজারটা আছে, যে এই বই পণ্যটা বিজ্ঞাপনটা যদি অন্য পণ্যের মতো আমরা করতে পারি, তবে আমাদের বইয়ের মার্কেটটা অতটা মানে পজিশন খারাপ হবে না। কিছুটা খারাপ হবে, কিন্তু কারণ এটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। আমি এইভাবেই দেখছি বিষয়টা। আর যেটা হলো যে আমাদের যে সংকটটা আছে, সেটা কাগজের সংকট একটা দেখা গেছে, যেটা হলো ইম্পোর্টটা বন্ধ থাকার কারণে বই ছাপা নিয়ে একটু ঝামেলা হবে। তারপর মানে আমাদের যে বইগুলো পড়ার ক্ষেত্রে, আমাদের যে বইগুলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা বইটা দিত কলকাতাতে বিশেষ করে, সেটা এখন বন্ধ হয়ে আছে। এখানেও আমাদের বাংলাদেশের অনেক বই যায় কিন্তু প্রতি মাসে, সেটা বন্ধ হয়ে আছে। শিক্ষা এডুকেশনটা যেহেতু বন্ধ, সেটার সাথে সাথে পড়ালেখার চাপটাও কিন্তু এখন অনেক বাসাতেই কিন্তু এটা একটা ঢিলেঢালা অবস্থা হয়ে গেছে, বই পড়ার প্রতি আগ্রহটা কমে গেছে।
নানা কারণেই প্রকাশনা শিল্পের উপরে একটা আঘাত আসছে এবং এইটা কাটানো একটু মুশকিলই হবে। তবে আমাদের মানে বিশ্বাস আছে যে মানুষ যদি কিছু শিখতে হয় তাকে পড়তে হবে, এই বিশ্বাসটা আমার মধ্যে খুব বেশি আছে। এবং সেই পড়ার জন্য আমাদের যেই বইগুলো দরকার আমরা সেইভাবে মোটিভেশন টাইপের বইগুলো দরকার, এখন মানুষের স্বাস্থ্য বিষয়ক বইগুলো দরকার, যেগুলো মানুষের জানা দরকার সেই বইগুলো আমাদের এখন করতে হবে। যেমন এসএমই লোন নিয়ে যে কথাটা আমরা আজকে বলবো, যে এসএমই লোনের ভিতরেও আমরা এই বইয়ের বাজারও এসএমই লোন আসতে পারে, সেখানেও যদি ছোট ছোট যারা পাবলিকেশন আছে তাদেরকে যদি একটু কড়া নজরে রেখে সঠিকভাবে লোনটা দেওয়া হয়, যে লোনটা দিয়ে আবার সে সঠিকভাবে কাগজটা কিনলো কিনা, সে আসলে বইটাই করলো না সে টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করলো, এই তদারকিটা যদি করা যায় তবে আমার মনে হয় যে আমাদের এই ছোট ছোট যারা বিজনেস আছে তারা মানে টিকে থাকতে পারবে। আর বড়রা তো আছেই, একটা ধাক্কা সামলিয়ে নেয়ার মতো পজিশন তাদের আছে। তবে ওভারঅল বইয়ের বাজারটা একবারে থেমে যাবে এমনটা না আমি মনে করি। বুঝতে পেরেছি। বাট ভাই এখন একটা জিনিস দেখা যায়, সবাই বলে যে আমরা এখন যেমন প্রতিদিন কিন্তু আমরা পত্রিকাও পড়ছি না, তার কারণ হলো যে দেখা যাচ্ছে যে আসছে না। এই যে পড়ার অভ্যাস থেকে যে আমরা কমে যাচ্ছে, আমরা যে সবকিছু অনলাইনে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটা অভ্যস্ততা চলে আসছে। তো আপনার কাছে কি মনে হয় যে মানুষ এটার ফলে আরো একটু বেশি বই বিমুখ হবে? হ্যাঁ, এটা মানে মনে না হওয়ার কিছু নেই। তবে এই মানে কিছু জিনিস আছে, একটা জিনিস যখন চালু হয় না সেটা কিন্তু কিছুদিন স্টে করে, মানুষ কিন্তু আবার ওখান থেকে ফিরে আসে। যে এখন যে সময়টা গেছে, যেমন মানে প্রতিটা বাসাতে আপনি দেখবেন বাচ্চারা খেলতো, মানে প্রথম পড়তে বসতো না, খেলতো, এই করতো সেই করতো সময় কাটানোর জন্য। এখন কিন্তু আমি আমার বিভিন্ন রিলেটিভদের বা আমার বন্ধুদের বাসায় যে খোঁজ নিয়ে দেখছি যে না, তা বাচ্চারা আবার ঠিক পড়ার টেবিলে বসতেছে কন্টিনিউ। হ্যাঁ ঠিক আছে, আমার পড়ার সিলেবাসটা আমি অন্তত কমপ্লিট করে রাখি, কি হয় পরে হবে, এই যে বোধটা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে বই পড়ার প্রতি মানুষের ঝোঁক আবার আসবে, যদি আমরা এই বইয়ের বাজারটাকে ধরে রাখার জন্য যে এইটা একটা পণ্য, এইটা যদি আমরা মনে করতে পারি। আর যদি আমরা মনে করতে পারি না এটা কোনো পণ্য না, শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিতে বই মেলা হবে, 21শে ফেব্রুয়ারিতে বই হবে, এইটাই যদি হয়, এটা মনে করলে সেই পাবলিকেশন দাঁড়াইতে পারবে না। একদম এটাকে বিজনেস, 100% বিজনেস নিতে হবে এবং এটাকে পণ্যর মতো করে একদম লবণের বিজ্ঞাপন যেরকম দরকার, চিনির বিজ্ঞাপন যেরকম দরকার, যেটা মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় হইলেও এটা ক্ষতিকর, সেইটা যদি বিজ্ঞাপন হইতে পারে, আমি মনে করবো যে বইয়ের বিজ্ঞাপনটা ওই রকম যদি করা যায় সেই ক্ষেত্রে আমরা মানে উঠে দাঁড়াইতে পারবো। এখানে একটা কথা আছে এখানে যে আসলে হ্যাঁ, এই বইয়ের বিজ্ঞাপনের যে মানে রেট চার্টটা, এটা যদি একটু গভর্নমেন্ট থেকে বা কোনোভাবে যদি বিভিন্ন মানে মিডিয়াতে ধরেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানেই হোক, এটার যদি একটু কম রেট হয় তবে আমরা এটাকে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জানিয়ে এই বাজারটা ধরে রাখতে পারবো। আমি আমি মনে করি এটা। সমস্যা হচ্ছে যে বইটাকে মানুষ সচরাচর ওরকম পণ্যর সাথে কম্পেয়ার করতে চায় না, এই কারণে ভাবে যে বইটাকে একটা আলাদা জায়গা দেয়, এই জন্য বইয়ের মার্কেটিংটাও সামহাও খুব একটা পছন্দ করে না। আমি দেখেছি গত 3 বছর বই লিখতে গিয়ে যে বইয়ের প্রমোশন এত কেন করবেন, বই তো একটা শৈল্পিক জায়গা। আমি তখন তাদেরকে বলতাম যে হ্যাঁ দেখো, কোন বই ভালো এই বইটা বেছে নেওয়ার জন্য কিন্তু আমরা বলি বা মেট্রিকটাকে ধরি হলো বেস্ট সেলার, যে কোন বই বেশি বিক্রি হয়েছে। সো বেস্ট রেটেড বই হয় এখানে বেস্ট সেলারই বলি। সো দিন শেষে যদি বই বিক্রি না হয় ইন্ডাস্ট্রি আসলে গ্রো করে না। বাট বাংলাদেশে আসলে এটা একটা বড় সমস্যা আসলে। তাই তো আপনার কাছে আবার আসতে চাই, আপনি এসএমইদেরকে নিয়ে অনেক কাজ করেন এন্ড স্পেশালি বলছেন। হ্যাঁ জসিম ভাই কিছু বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে হ্যাঁ, তো ফাহিম ভাই আপনার কাছে প্রশ্ন ছিল। সেলার একটা বিষয়, সেটা মানে সাময়িক সময়ের জন্য, কিন্তু আমি মনে করি যে ওভারঅল পাবলিকেশনের টিকানোর জন্য বেস্ট সেলারের দিকে না থাকে, এটাকে একেবারে পণ্য হিসাবেই এটাকে গণ্য করতে হবে, তখনই পাবলিকেশন সেক্টরটা টিকে যাবে। বুঝতে পারছি, গড়ের
বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাইয়ের কাছে ভাই আমার দ্বিতীয় প্রশ্ন, যে করোনা পরবর্তীতে কি কি পদক্ষেপ নিতে পারে এসএমই যে বিজনেস গুলো আছে তারা, এবং টেকনোলজিক্যালি কি কি পদক্ষেপ নিতে পারে? আপনার অর্গানাইজেশন ভাই টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, তো আপনার জন্য অনেক কাজ করা হয়তো বা পসিবল হয়েছে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু একটা বলতেন। এন্ড সেকেন্ডলি আমি জানি আপনি স্টার্টআপদেরকে নিয়ে অনেক কাজ করেন, যে কোনো পলিসি চেঞ্জ আসলে আপনি আমাদের ওই যে থ্রেডটাতে সবসময় বলেন, এবং আপনার লেখাগুলো আমি পড়ি। আমি সবসময় রিপ্লাই দেওয়া হয় না, বাট সবগুলো আমাদের চোখে পড়ে। তো আপনি সবকিছু নিয়ে মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, টেক নিয়ে, পলিসি নিয়ে সবকিছু নিয়ে কাজ করেন। তো এই যে করোনা পরবর্তীতে সবাই স্ট্রাগল করছে, সবাই বলছে, বাট সামহাউ কিছু একটা সমাধান খুঁজে পাচ্ছে না। তো আপনি যেহেতু অনেক স্টার্টআপদের সাথে কাজ করেন, আপনার আই গেস আইডিয়াটা অনেক বেটার। তো আপনার অ্যাঙ্গেল থেকে, আপনার জায়গা থেকে আপনি কিভাবে সলিউশন গুলো দেখছেন? আচ্ছা আইমান, থ্যাঙ্কস এই প্রশ্নটার জন্য। আমার কাছে মনে হয় দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে পার্টিকুলারলি এসএমইদের নিয়ে যেহেতু আমরা ফোকাস করছি, এসএমইরা নিজেরা কি করতে পারে, আর একটা হচ্ছে আসলে এসএমই তো শুধুমাত্র একটা উদ্যোক্তার ব্যাপার না, বা এসএমই সাকসেস বা এসএমই কে টিকে থাকাটা যে শুধুমাত্র উদ্যোক্তার নিজের জন্য দরকার তা না, এটা আসলে ওভারঅল আমাদের মানে সকলের সমস্যা। কারণ আমরা জানি যে এসএমই যেই পরিমাণ কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশের বড় বড় অর্গানাইজেশন, ওর আসলে তার 10% করে না। বাংলাদেশে এখনো 90% এমপ্লয়মেন্ট আসলে এসএমই। অতএব এসএমইদেরকে টিকিয়ে রাখা, এদেরকে আসলে বাঁচিয়ে রাখাটা আসলে এটা আসলে আমাদের সকলেরই প্রয়োজন। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একজন উদ্যোক্তা যেটা করতে পারে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে, যে ক্রাইসিস সিচুয়েশনটা সচরাচর আসে না, সেটা আসলে বেসিক্যালি অলমোস্ট কাইন্ড অফ যেটাকে বলে যে ক্যামেল স্ট্র্যাটেজি, যে একটা থাকে না যে উট যেরকম মানে জানে যে তাকে অনেক দূর যেতে হবে, তাকে আসলে অল্প পানি যেটা আছে তাকে এটা টিকিয়ে রাখতে হবে এবং একটা পর্যায়ে পর্যন্ত যেতে হবে। প্রতিটা এসএমইকেই কিন্তু আসলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তা নিজেকে টিকিয়ে রাখা, এবং নিজেকে টিকিয়ে রাখতে হলে যেটা করতে হবে, যে করেই ভাবে হোক খরচ কমাতে হবে। কারণ ব্যবসা তো আসলে কম। জসিম ভাই যেটা বললো, আসলে প্র্যাকটিক্যাল কারণে আসলে গত 3 মাস আসলে অনেকেরই ব্যবসা ছিল না, এবং অনেকের হয়তো আগামী 2-3 মাসে এরকম ব্যবসা থাকবেও না। হয়তো এখানে চাল ডালের মতো যারা খুব স্পেসিফিক সেক্টরে আছে, গ্রসারি বা শহরের ভিত্তিক যে সকল ডেলিভারি সার্ভিস, সেগুলি হয়তো ব্যবসা হবে, বাট জেনারেলি যে সকল উদ্যোক্তার সারা দেশব্যাপী ডিমান্ড জেনারেট হতো, তাদের কিন্তু ব্যবসা আসলে আগামী কয়েক মাস কমই থাকবে। তো তখন বাট তাকে কিন্তু খরচটা তার থেকেই যাচ্ছে, কারণ তার খরচের আসলে হচ্ছে বড় খরচ কি, একটা হচ্ছে তার যে সকল ফিক্সড ওভারহেড মানে তার রেন্ট, যে একটা যদি অফিস থাকে সে তার একটা রেন্ট, বা তার মানে তার লোকজনের স্যালারি, হ্যাঁ, তার হয়তো মার্কেটিং কস্ট, এই জায়গাগুলি তার প্রথমেই দেখতে হবে যে কোন কোন কস্টগুলি আসলে তার না থাকলেই না। যেমন আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের নিজেদের যে সকল এই করোনা মার্চ হওয়ার পরই আমরা কিন্তু এপ্রিল মাসে আমার যে দুটা অর্গানাইজেশন আছে সেখানে আমি ফার্স্টেই দেখলাম কোন কোন জায়গায় আসলে আমি কস্ট মিনিমাইজ করতে পারি। আমি দেখলাম যে আমরা যেই বড় অফিস স্পেস দেখেছিলাম সেই বড় স্পেস কি রাখবো কিনা। আমরা কিন্তু দেখলাম যে না, আমার কম খরচেও কিন্তু সম্ভব, এবং এর মধ্যে আমরা বুঝতে পারছিলাম যে আগামী 3 মাস 6 মাস একটা বড় অংশই কিন্তু বাসা থেকেই কাজ করবে। তা আমি কেন তাদের জন্য এই বড় এই এক্সপেন্সিভ, ঢাকা শহরে কিন্তু একটা অফিস স্পেস ভেরি এক্সপেন্সিভ, কেন আমরা এটা বিয়ার করব? বরঞ্চ আমি প্রায় অলমোস্ট 1/3 to half কিন্তু আমরা অফিস স্পেস মানে ছেড়ে দিলাম। এবং অনেক জায়গাকে আমরা যেমন আইটির জায়গাতে কিন্তু আবার অপারেশন নিয়ে এসেছি, কারণ আইটির লোকজন বাসা থেকে কাজ করতে পারে, এবং আগামী 6 মাস হয়তো ডিসেম্বর পর্যন্ত আইটির লোকজন বাসা থেকেই কাজ করবে। তো এখন ওই আইটি জায়গাটাকে আমরা কি করলাম, অপারেশনকে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে আসলে কস্ট কাট করতে হবে। মার্কেটিং কস্ট আমরা একেবারেই কমিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে এইচআর কস্ট, আমাদের আনফরচুনেটলি আমাদের বেশিরভাগ এসএমইদের একটা বড় কস্ট কিন্তু যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকে তাদের একটা বড় কস্ট হচ্ছে হিউম্যান রিসোর্স কস্ট, এবং এই কস্টটার আবার একটা মানবিক ব্যাপারও আছে। আমরা মানে বেশিরভাগ উদ্যোক্তাই আসলে চায় না কাউকে ছাঁটাই করতে, বাট আবার অনেকে আমরা যদি এন্টারপ্রেনাররা যদি নিজের থেকেই মানে সরাসরি কস্ট কাট করতে চায়, বলে যে স্যালারি দিব না, বোনাস দিব না, এর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু একটা এমপ্লয়ি মনোবলের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো এন্টারপ্রেনারই কিন্তু তার এমপ্লয়ীদের বা টিম মেম্বারদের সাথে খুব খোলাখুলি আলোচনা করতে পারে যে আমাদের এখন আসলে একটা অস্তিত্বের সংকট, তোমরাই হেল্প করো এই অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আলটিমেটলি এমপ্লয়িরা কিন্তু নিজেরাই বলে যে
আমরাও চাই আমাদের ভবিষ্যতের জন্য অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে। আমরা দরকার হলে এই ঈদের বোনাসটা নিব না, আমরা হয়তো 20% স্যালারি কম নিব। এটা আসলে একজন এন্টারপ্রেনার যদি উপর থেকে চাপিয়ে দেয় তাহলে কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয় বা এক ধরনের মানে মোরাল মোটিভেশনের একটা তো সমস্যা হয়। কিন্তু যদি এটা টপ মানে বটম আপ করা যায়, মানে সকলকে নিয়ে এই ডিসিশনগুলি নেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ম্যানেজেবল হয়। তো এই জায়গাগুলিতে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যারা এন্টারপ্রেনার তাদের নিজেদের জায়গা থেকে আসলে অর্গানাইজেশনকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে পারে, এবং এটা করা ছাড়া কোনো উপায় নাই। কারণ আমি যদি টিকে না থাকি তাহলে তো আসলে ব্যবসায়ী থাকছে না। আর আমার কাছে মনে হয় যে যেটা একটু আগে বললা যে পলিসি লেভেলে কি করা যেতে পারে, পলিসি তো আসলে সরকার নেয়, রাষ্ট্র নেয়। তো আমরা দেখেছি যে আমাদের মানে বিভিন্ন ইউরোপিয়ান বা আমেরিকা, নর্থ আমেরিকান ডেভেলপ কান্ট্রি বা ইভেন সিঙ্গাপুর বা ভিয়েতনাম এই সকল কান্ট্রিতেও কিন্তু সরকারের পক্ষ থেকে এসএমইদের জন্য আলাদা করে একটা থোক বরাদ্দ বলি বা রেস্কিউ প্যাকেজ বলি, যে নামই বলুক না কেন সেটা করে। আনফর্চুনেটলি আমাদের তো আসলে সরকারের তো ওই লেভেলের টাকাও নাই। তো সেই ক্ষেত্রে হয়তো সরকার রাষ্ট্র যেটা করেছে, ব্যাংকগুলোর মাধ্যমে এক ধরনের লোন ফ্যাসিলিটি দিয়ে এই রেস্কিউটা করার চেষ্টা করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের বেশিরভাগ এসএমই কিন্তু আসলে ব্যাংক লোনের নেটওয়ার্কের মধ্যে পড়ে না। তো কেননা ব্যাংক কিন্তু যেই স্টিমুলাস প্যাকেজটা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এক্সিস্টিং ব্যাংকগুলো এক্সিস্টিং ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের উপর ভিত্তি করেই তারা এই লোনগুলি দিবে। তো বেশিরভাগ এসএমই কিন্তু আসলে লোন চ্যানেলই নাই, তার সাথে কিন্তু আসলে ব্যাংকের ওভাবে কোনো সম্পর্কই নাই। অতএব এই লোনগুলোর কিন্তু আলটিমেটলি বড় অর্গানাইজেশন বা স্ট্রাকচার অর্গানাইজেশনগুলি আসলে এই রেস্কিউ প্যাকেজটার লোনগুলি পাবে। ফ্র্যাঙ্কলি খুব ছোট মানে খুব অল্প সংখ্যক এসএমই কিন্তু এটা পাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি এসএমইরা ফর এভরি প্র্যাকটিক্যাল রিজন শুধু আশা করে থাকে যে আমি ব্যাংকের লোন নিয়ে আমি অর্গানাইজেশন টিকিয়ে রাখবো, এটা হয়তো কেউ পারবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এর উপরে বেশি ডিপেন্ডেন্ট করা উচিত না। নিজেরটা আসলে নিজেকেই রাখতে হবে। হ্যাঁ, সরকার কিন্তু যেই কাজটা করতে পারে এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই সময়ে আসলে যেটা করতে পারে, সরকার কিছু পলিসি সাপোর্ট দিতে পারে। কি পলিসি সাপোর্ট? যেমন আগামীকাল যেমন বাজেট পাস হবে, হ্যাঁ, তো এই বাজেটের মানে আমার ট্যাক্স পলিসি, এই ট্যাক্স পলিসির কতটুকু আসলে এসএমইরা যে এই ব্যাপারগুলো চাচ্ছিল, যেমন কথার কথা, যেমন সে এখানে চাল ডাল আছে, চাল ডালের বা যারা অনলাইন ব্যবসা করে তাদের যে ভ্যাট, এই ভ্যাটটা যদি সরকার হয়তো এই সময় প্যান্ডামিক সময়টা সরকার ডিসিশন নেয় যে আমার ভ্যাটটা থাকবে না অনলাইনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা বিশাল একটা বড় সাপোর্ট হয়, তাই না? তো এরকম কিন্তু সে আমার ইউটিলিটি খরচ, আমার যেমন সরকার কিন্তু গার্মেন্টস সেক্টরের কে সাপোর্ট দেওয়ার জন্য গার্মেন্টস সেক্টরে যে ইউটিলিটি খরচ তার উপরে ভ্যাট মকুব করে দিয়েছে, কিন্তু এসএমইদের কিন্তু তার ইউটিলিটি খরচের উপরে বা ইলেকট্রিসিটি বিল সব বিলের উপরে কিন্তু তার 15% ভ্যাট দিতে হচ্ছে। তো সেই জায়গাতে যদি আসলে কিছু পলিসি লেভেল সাপোর্ট তৈরি করা যায় তাহলে কিন্তু সবচেয়ে বড় কাজটা হয়। আমি আসলে মনে করি লোন দিয়ে আসলে সলিউশন হবে না, কারণ লোনটা আসলে বেশিরভাগ এসএমই আসলে রিচই করতে পারবে না। বাট যদি কোনো পলিসি সাপোর্ট থাকে তাহলে কিন্তু সেটা প্রতিটা এসএমইকেই বেনিফিট দেয়। আরেকটা বড় পলিসি সাপোর্ট কিন্তু আমি যেটা সবসময় যেটা একটু আগে বললাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এসএমইদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বড় বড় বিদেশি কোম্পানির যারা আসলে এই যে প্রতিযোগিতা সেটা কিন্তু আসলে টিকে থাকতে পারছে না। আমি যদি একেবারে নাম ধরেই বলি, বাংলাদেশের হয়তো পাঠাও বা উবারের মতো কোম্পানি বা এরকম অনেক ই কমার্স কোম্পানি বা রাইড শেয়ারিং কোম্পানি, হাঙ্গিনাকির মতো কোম্পানি, এরা কিন্তু আলটিমেটলি গত কয়েক বছরে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের মার্কেট কিন্তু একেবারেই কমে গেছে, এবং এটা কিন্তু প্যান্ডামিক হওয়ার আগেই কিন্তু তারা অলমোস্ট তাদের একটা বড় একটা অস্তিত্ব সংকটে পড়েছে। কারণটা কি? কারণ বিদেশি কোম্পানিগুলি এসে বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট করে ক্লায়েন্টকে সাবসিডি দিয়ে কিন্তু তাদের মার্কেট শেয়ার কিন্তু এখান থেকে নিয়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে অনেক কোম্পানি, যে অনেক দেশেই কিন্তু ইভেন যদি বলে তোমার চায়নাতে বলি, ইন্দোনেশিয়ায় বলি, ইভেন ভিয়েতনামে কিন্তু সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এই সকল লোকাল এসএমই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু পলিসি সাপোর্ট কিন্তু দিয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি, ইভেন ইন্ডিয়াতেও আমরা কিন্তু দেখেছি যে যদিও একসময় অ্যামাজনের মতো কোম্পানিকে তারা ওয়েলকাম করেছিল, এখন কিন্তু এই ইন্ডিয়ান যে সকল ছোট ছোট রিটেইলার তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে যে অ্যামাজন তাদের ব্যবসা তাদের ধ্বংস করে ফেলতেছে, এবং ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে অ্যামাজনের উপরে বেশ কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। তারা বলেনি যে অ্যামাজন কাজ করতে পারবে না, কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাকে যদি কাজ করতে হয় তাহলে এসএমইদেরকে নিয়েই কাজ করতে হবে, এসএমইরা যাতে তোমার
প্ল্যাটফর্মের প্রোডাক্ট সেল করতে পারে। অ্যামাজন কিন্তু নিজে ওয়্যার হাউস করে প্রোডাক্ট সেল ইন্ডিয়াতে করতে পারে না, কিন্তু এটা ইন্ডিয়ান সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে। অ্যামাজনকে শুধুমাত্র লোকাল একটা এসএমইর প্রোডাক্টই কিন্তু সেল করতে অ্যালাউ করা হয়েছে। তো আমার এই যে একটা পলিসি সাপোর্ট এর পিছনে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার বিদেশি বিনিয়োগও যেরকম হলো, সাথে করে এসএমইদেরও একটা সাপোর্ট হলো। এই জিনিসটা কিন্তু আসলে আমাদের আসলে সরকার বা রাষ্ট্রের বুঝতে হবে যে এই এসএমই গুলোকে যদি আমরা পলিসি দিয়ে সাপোর্ট করতে পারি, সেই পলিসি সাপোর্ট ইজ মাচ মোর ভ্যালুয়েবল দেন তাদেরকে হয়তো এককালীন কিছু আমি লোন দিলাম বা কিছু স্টিমুলাস প্যাকেজ দিলাম। তো আমার কাছে মনে হয় সেটা আসলে অনেক ক্ষেত্রে আমরা ব্যাপার পলিসির ইম্পর্টেন্সটা অত দেই না। আমরা শুধুমাত্র কে কত কয় হাজার কোটি টাকা এই ব্যাংক লোন ব্যবস্থা করছি সেটার দিকে বেশি হয়তো নজরটা চলে যায়। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, আবার আগেরটার মতো ছোট, এটা একটু কঠিন কোয়েশ্চেন। সো এখন সবাই একটা জায়গায় ক্রাইসিসে পড়েছে, সেটা হলো তাদের যে ট্যালেন্ট পুল আছে বা এমপ্লয়ি পুল আছে তাদেরকে ট্রেন করা। সো কোয়েশ্চেন হলো এটা যে কোনটা বেশি ভায়াবল এসএমইর জন্য? বড় অর্গানাইজেশনের জন্য অফকোর্স না, বড় অর্গানাইজেশন অনেক স্ট্রিক্ট পলিসি থাকে। এসএমই গুলোর জন্য যারা অনেক ফাস্ট ডিসিশন নিতে পারে, তাদের এক্সিস্টিং পুলকে ট্রেনিং দিয়ে কর্মক্ষম করা, নাকি কর্মক্ষম মানুষ বা যার ডিজিটাল স্কিল ভালো তাদেরকে ডিরেক্টলি হায়ার করা? আসলে যাদের সবারই যদি আসলে স্কিল থাকে, তাদেরকে যদি সবাই নিতে চায় তাহলে আসলে লোকজন শিখবে কোত্থেকে। অতএব আমি ব্যক্তিগতভাবে আমার অর্গানাইজেশনে সবসময় আমার একটা পলিসি আছে, আমার অর্গানাইজেশনের অলমোস্ট 95% ক্ষেত্রে আমরা ফ্রেশার রিক্রুট করি। আমার অর্গানাইজেশনে ইভেন অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কোনো মাসে আমি যাই রিক্রুট করি পুরোটাই আসলে ফ্রেশার্স করি। কেননা আমি মনে করি যে আসলে ফ্রেশারদেরকে অনেক ইজিলি গ্রুম করা যায় এবং ফ্রেশাররা এই অপরচুনিটি ডিজার্ভ করে। কারণ সকলে যদি আমরা কিছু মানে এক্সপেরিয়েন্স লোক বা স্কিল লোক নেই, তাহলে তো আলটিমেটলি এই একটা বড় অংশের কোনো আসলে অপরচুনিটি তৈরি হবে না। তো সেই জায়গাটা আমি মনে করি আসলে তাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ অফকোর্স একটা ফ্রেশারকে নিয়ে ট্রেনিং স্কিল করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাকে হয়তো 2-3 মাস একটা তার কারো না কারো সাথে মেন্টরিং এর একটা ব্যবস্থা করতে লাগবে। তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে ফর্মাল ট্রেনিং হয়তো একাডেমিক লেভেলের জন্য ফর্মাল ট্রেনিং প্রবাবলি ইজ মাচ মোর সুইটেবল। ইন্ডাস্ট্রি লেভেলে বা প্রফেশনাল একটা এনভায়রনমেন্টে আসলে একেবারে আমি ঠিক ফর্মাল একটা কোর্স করালাম। অফকোর্স আমি এটার বিরুদ্ধে না যে অনলাইনে প্রচুর কোর্স হয় বা ট্রেনিং কোর্স হয়, আমরা নিজেরাও বিডি জবসের পক্ষ থেকে অনেক ট্রেনিং করাই, কিন্তু আমার কাছে মনে হয় যে অন দ্য জব ট্রেনিং এর কোনো আসলে বিকল্প নাই। তো সেই জায়গাটাতে অলমোস্ট এই ব্যাপারটা এরকম যে আমি একটা লোক মানে কেউ সাঁতার পারে না, তাকে নিয়ে পানিতে দিয়ে দিলাম, তারপরে সে কেউ একজন তাকে গাইড করলো, কিন্তু সাঁতারটা কিন্তু সে শিখে যাবে, শুধুমাত্র বই পড়ে তো সে সাঁতার শিখতে পারবে না। তো আমার কাছে মনে হয় যে একটু আগে যেটা ওয়াসিম বললো, এরকম একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু দেখা যাবে যে তাদের প্রচুর লোকের যেই পরিমাণ ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রেনিং হয়েছে, এটা কিন্তু হয়তো পুরা এক বছরের মিনি এমবিএ করলেও কিন্তু এই ট্রেনিংটা সম্ভব ছিল না। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে কাজে এঙ্গেজ করা, বাট সাথে সাথে একজন মেন্টর দেওয়া বা সুপারভাইজ করা, যাতে সে ভুল করবে, ভুলটা থেকে যাতে সে শিখতে পারে, ভুলটা তাকে দেখিয়ে দেওয়া। এইটা কিন্তু আসলে অর্গানাইজেশনের যারা এন্টারপ্রেনার তাদের একটা বড় কাজ। নাইস, গুড ওয়ান দেয়ার। ওয়াসিম ভাই, আপনার কাছে প্রশ্ন, এই যে এখনকার সিনারিও, আপনারা নতুন ইউজার কিভাবে অ্যাকোয়ার করছেন? কারণ এখন এই কোয়েশ্চেনটা আমাকে অনেকজন আপনাকে করতে বলেছে, কারণ এই মুহূর্তে অনেকজনই অনলাইনে অনেক কিছু বিক্রি করছে। ফেসবুকে স্টোর ওপেন করলো, যদিও আমাদের পেমেন্ট সিস্টেম না থাকার কারণে ওটা আমি ইউটিলাইজ করতে পারছি না। এবং আমার পরিচিত প্রচুর সিনিয়র ভাইয়া, আশেপাশের ফ্রেন্ড, তারা অনলাইনে ফেসবুক দিয়ে হয়তোবা আম বিক্রি করছে, কেউ মাস্ক বিক্রি করছে, কেউ স্যানিটাইজার বিক্রি করছে। এবং সবার একটারই কথা যে আয়মান, দিন শেষে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, নতুন কিছু একটা করে খেতে হবে, ই কমার্সে একমাত্র জায়গা। সো তাদের কাছে আমার প্রশ্ন ছিল যে মানে তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনাকে প্রশ্ন করার জন্য যে কিভাবে আপনার নতুন ইউজার অ্যাকোয়ার করেন, এন্ড স্পেশালি চাল্লাল তো এখন অনেক বড় হয়ে গেছে, এখন অফকোর্স আপনাদের বিভিন্ন ধরনের চ্যানেলস আছে। নতুন যারা শুরু করছে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আমার মানে আমাদের অ্যাকচুয়ালি এখনকার যে কন্ডিশন, সেই কন্ডিশনের সাথে হয়তো বা এই আনসারটা মানে ঠিক মিলবে না। আমাদের আসলে বলা উচিত যে আমরা আজ থেকে 5-6 বছর আগে কিভাবে ইউজার অ্যাকোয়ার করতাম, যখন বাংলাদেশে মানে অনলাইন পেমেন্ট কি সেটাও মানুষ জানতো না, ক্রেডিট কার্ডের জন্য আমাদের মেশিন পাঠিয়ে দেওয়া লাগতো বাসায়,
তারপরে আপনার বিশ্বাসও করতো না কিছু। তো তখন এট দ্যাট পয়েন্ট যেটা আমরা করতাম যে ইট ওয়াজ জাস্ট হাই টাচ, মানে আমি ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট অর্ডার হলো গিয়ে আমার ওয়াইফের এক কলিগের থেকে। আমার ওয়াইফ অফিসে বলছে যে আমার হাজবেন্ড একটা ওয়েবসাইট খুলেছে, এখান থেকে অর্ডার। সো এই ওয়ার্ড অফ মাউথ, তারপরে ইফি মানে কন্টিনিউয়াস যদি একটা সার্ভিস দেওয়া যায়, আমার মনে হয় ইউজার অটোমেটিকলি বাড়ে। মানে দেন অনলি ন্যাচারাল ওয়ে ইজ ওয়ার্ড অফ মাউথ। আমাদের করোনার সময় যে পরিস্থিতি হয়েছিল যে আসলে আমরা অর্ডার নিতে পারছিলাম না। আমাদের যে নর্মালি আমরা 1 ঘন্টা ডেলিভারি করি, কিন্তু আমাদের করোনার সময় প্রায় 6 দিন মানে প্রত্যেকটা ঘন্টা ফুললি বুকড ছিল। মানে আমরা অনেক সময় 15 মিনিটও ডেলিভারি দিয়ে থাকি, কারণ আমাদের ক্যাপাসিটি থাকে। সো 15 মিনিটে অর্ডার করার পরে? হ্যাঁ, অর্ডার করার 15 মিনিটের বনানী কিছু কিছু এলাকায়। সো আমরা এটা মানে এক্সপেরিমেন্ট করেছি, বাট কর্নার আসার কারণে ওই এক্সপেরিমেন্ট আপাতত বন্ধ আছে। এরকম আমরা মনে হয় 300-400 অর্ডার করেছি যে আমরা 15 মিনিটে সাকসেসফুলি ডেলিভারি দিতে পারছি। বাট যারা ওটা পেয়েছিল তারা তো মনে করেন যে আপনাদের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে যে ভাই 15 মিনিটে পাওয়া যায় চাল ডালের কাজ। না, ওইটা ওরকম হয় নাই। আমরা অ্যাকচুয়ালি যতটা আপটেক মনে করেছিলাম ততটা না। আমরা আসলে আরেকটু এক্সপেরিমেন্ট করার ব্যাপার আছে। হ্যাঁ, বড় বড় অর্ডার আবার দেওয়া যায় না, ছোট ছোট অর্ডার আপনার একটা কোকের বোতল লাগবে সেগুলো দেওয়া যায়। সো কিছু কিছু লিমিটেশন আছে, বাট মানে আই উড সে যে নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুক ইজ ভেরি গুড মিডিয়াম। ফেসবুকে যে সবসময় পেইড মার্কেটিং হতে হবে সেটা কিন্তু না, বিভিন্ন গ্রুপে বললেও কিন্তু এটা এক ধরনের মার্কেটিং। এবং যদি কন্টিনিউয়াস সার্ভিস দেওয়া যায় এবং যে কাস্টমার এসেছে, যে রিটার্ন যারা অলরেডি অর্ডার করেছে, তাদেরকে যদি পুশ সেল করা যায়, হ্যাঁ এটা একটু এফোর্ট লাগে, হয়তো বসে বসে আমার চ্যাটে টাইপ করা লাগবে, বাট এইটা আলটিমেটলি গিভস আ মাচ বিগার রিটার্ন দ্যান এনি পেইড মার্কেটিং অ্যান্ড সার্ভিসের কনসিস্টেন্সি, আই থিঙ্ক। বুঝতে পারছি। আর এখনকার কথা যদি বলি ভাই, যে কোন একটা জায়গায় এখন যারা স্টার্ট করেছে তারা কিভাবে ডেভেলপ করতে পারবে, এই জায়গায় আসতে পারবে? সো আমার একটা জিনিস আমার কাছে সবসময় একটু মানে আশ্চর্যকর মনে হতো, যে বাংলাদেশে আমরা ফোকাস করি আসলে এই ধরনের ব্যবসায় যে আপনি 50 কোটি শার্ট বিক্রি করে একটা প্লেন কিনবেন। হ্যাঁ, সো 50 কোটি শার্ট বিক্রি করতে বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, 50 কোটি শার্ট বানাতে কিন্তু আমাদের 1 কোটি হয়তো বা মানুষ, 10 লাখ মানুষ দিন রাত খাটতেছে, এন্ড নট ইন আ ভেরি গুড কন্ডিশন। হ্যাঁ, মহিলার বাসায় বাচ্চা আছে, বাচ্চাকে ফেলে করে এসে গার্মেন্টসে কাজ করে এই শার্ট গুলো এত এফোর্ট দিয়ে আমরা গিয়ে একটা $450 মিলিয়ন দিয়ে একটা প্লেন কিনছি। তো বাংলাদেশ কেন? আমাদের তো ব্রেইন আছে, আমাদের এখানে তো 16 কোটি মানুষ আছে। এখন ওয়ার্ল্ডে নলেজ খুব ওপেন। হ্যাঁ, আপনি অনলাইনে গেলে আপনি রিচার্ড ফাইনম্যানের আজ থেকে 30 বছর আগের লেকচার আপনি পড়তে পারছেন, দেখতে পাচ্ছেন। আপনি আইনস্টাইন কি লিখছে সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশ কেন এই নলেজ ইকোনমির থেকে নিতে পারছি না জিনিসপত্র? আমরা কেন চেষ্টা করছি না যে আমরা একটা প্লেন বানাবো, কিংবা টারবাইন বানাবো, কিংবা এখন যে জিনিসটা ফেমাস, যে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেপার আর্টিকেল পড়ছিলাম যে নাবিকরা নাকি জাহাজে যেতে যাচ্ছে না এই করোনার কারণে। তো আমরা কেন একটা ড্রোন শিপ বানাতে পারছি না? আমাদের যে ওয়েস্টার্ন মেরিন যে কোম্পানি আছে, তাদের তো কয়েকটা বুয়েটের ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা কেন এফোর্ট দিয়ে আমরা একটা ড্রোন শিপের পিছনে দিচ্ছি না? এই যে ইনভেস্টমেন্ট এগুলা কিন্তু অন্যান্য বিশ্বে আগিয়ে আছে, বিকজ তারা জাস্ট চিন্তা করছে না আগামী 3 মাস কি হবে, তারা চিন্তা করছে আগামী 7 বছর কি হবে, আগামী 5 বছর কি হবে। আমাদের এই করোনার থেকে এই লেসনটা নেওয়া উচিত যে আমাদের এই নলেজটা নিতে হবে। এবং এই যে মানে আপনি ধরেন আমরা টাইম ওয়েস্ট কি করি? আমরা টাইম ওয়েস্ট করি যে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায় থাকি। হ্যাঁ, এই জিনিসগুলো তো অনেক কমে গেছে, আমাদের লাইফে নয়েজ অনেক কমে গেছে। সো লেট আস ফোকাস অন দ্য পারসিউটস। এবং আমি বলবো যে বাংলাদেশে যদি ইয়াং কোনো উদ্যোক্তা থাকে এবং তার যদি এই ক্যাপাসিটি থাকে যে তার থাকা খাওয়ার হয়তো বা অতটা চিন্তা করা লাগবে না, দে শুড এইম ফর রিয়েলি বিগ থিংস। এই ছোট ছোট জিনিস দিয়ে হবে না। বুঝতে পেরেছি, থ্যাঙ্কস আ লট। জসিম ভাই, আরেকটা এগেন পপুলার কোয়েশ্চেন আমাকে অনেকজন করতে বলেছে আপনার কাছে, সো এই পপুলার কোয়েশ্চেনটাই করতে চাই। সেটা হলো যে নতুন যারা রাইটার আছে, নতুন যারা লিখছে, সোশ্যাল মিডিয়ায় ভালো লিখে, বা তারা বুঝতে পারছে তারা হয়তো একটা বই লিখতে পারবে বা কোনো একটা বই হয়তো বা কাজ করতে পারবে, কো অথর হতে পারবে, তাদের জন্য আপনার উপদেশ কি? এই ডিজিটাল জেনারেশন যারা ডিজিটালি লিখে, তারা কিভাবে প্রপার রাইটার বা অথর হতে পারবে? মানে একটা খুবই হতাশা নতুন লেখকদের মধ্যে আছে, যে এমনিতেই নতুন লেখকদের পাত্তা থাকে না, তার মধ্যে আবার এখন যে দেশের যে পরিস্থিতি, তার ভিতরে তার এই এত কষ্ট করে একটা লেখা সেটা কি মানে প্রিন্ট হবে কি হবে না, এটা আসলে তাদের ভিতরে একটা হতাশা আছে।
এটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে এরকম বলবো যে আমাদের যে বইয়ের বাজারে যে ঘটনাটা ঘটে, যেটা আপনারা যারা ইয়ং আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ আমি দেখতেছি যে আমাদের কেন যেন একটা দুর্বলতা আছে, যেটা হলো যে বই বের করার জন্য যথেষ্ট ইচ্ছা আছে, কিন্তু বইটা বের করার পরে শুধুমাত্র পাবলিশারের ঘাড়ি চেপে যায় ওইটা, যে এখন পাবলিশার এটা যা প্রচার করার করবে, যেভাবে বিক্রি করার করবে। আমি মনে করি নতুন লেখকদের বই মানে আমরাও ছাপবো, নতুনরাও লিখবে, এটা অব্যাহত থাকবে। দুইজনের সমন্বয় যদি থাকে, নতুনদের যে এখন ফেসবুক প্রচার, ফেসবুক যে মার্কেটিংটা, এটা এত স্ট্রং, যেটা আয়মান সাদিক এটার একমাত্র মানে এক্সাম্পল। আয়মান সাদিক কি করছে? আয়মান সাদিক তার নিজের বই নিজে প্রচার করে আজকে এই বেস্ট সেলার বই হয়েছে। মুনজারিন কি করছে? সে তার নিজের বই নিজে প্রচার করছে। কিন্তু আমাদের প্রবলেমটা ওখানেই, যে আমার লেখার প্রতি যদি আস্থাই না থাকে, আমি কেন সেই বইটা করবো? আমি বলবো নতুন লেখকদেরকে, হ্যাঁ লেখা তোমরা লেখো ভাই, লেখাটার সাথে একটু সম্পাদনার একটু যুক্ত করতে দাও, আমাদেরকে লেখাটা সম্পাদনা করার সুযোগ দাও তোমরা। আমাদের একটাই প্রবলেম, যে লেখার উপরে একজন ইউনিভার্সিটি টিচার, সে একাডেমিক ভালো, আমি একদম গুড, কোনো সমস্যা নেই, সে ক্লাসে ভালো পড়ায়, অথবা একজন ক্লাসে ফার্স্ট হইল, সে ক্লাসে ফার্স্ট, কিন্তু সবার জন্য তো সে ফার্স্ট না। সে তো আয়মান সাদিকের জন্য ফার্স্ট না, জসিমের জন্য ফার্স্ট না, ফাহিমের জন্য ফার্স্ট না, বা ওই ওয়াসিমের জন্য ফার্স্ট না, সে তো তার ক্লাসে 50 জনের ভিতরে ফার্স্ট। সেখানে দেখলে হবে না, লেখাটা হলো সবার জন্য। এই সবার জন্য যদি উন্মুক্ত করতে হয়, সেই জায়গায় আমাদের দেশে প্রবলেমটা হলো সম্পাদনার জায়গাটা। এই জায়গাটা যদি মেন্টালিটির থেকে বাদ দিতে পারে, যে হ্যাঁ একজন প্রকাশক সম্পাদনার কাজটা করতে যদি আমাদের রাইট জায়গাটা দেয়। আমি অনেক দিন দেখছি, অনেক পাণ্ডুলিপি আমার থেকে ফেরত নিছে, আমি একজন ইউনিভার্সিটি টিচার, আমার বইটা আবার সম্পাদনা দিবেন, আমি এতদিন কি পড়াইলাম। এইটা কিন্তু আসলে ইগো। এই ইগোটাকে বাদ দিয়ে নতুন লেখকদের আগমন এবং তাদেরকে আমরা স্বাগতম জানাই আনবো, এবং তাদের বইও চলবে, সাথে আমাদের সাথে তারা এক হয়ে প্রচার করবে। ফেসবুক প্রচারের বিকল্প নেই, আমি মনে করি এটা। আমি নতুন লেখকদের প্রতি খুবই আশাবাদী। এই বছরও আপনি জানি না বইমেলা হবে কিনা, আপনাকে এবারে মানে এখন বলি, এই পর্যন্ত আমার 34টা বই প্রেসিং বের হয়ে গেছে, প্রচ্ছদ সহ। তার কারণ আমি দেখলাম এইটি একটা উত্তম সময়। আমি আপনাকে বলেছিলাম কিছুক্ষণ আগে, আমি 14 তারিখে একটা মিটিং করে আমার যা লোক আছে ওদেরকে বলছি, আমরা এখন যা লোক আছি তার থেকে আমাদের 200 কোঠায় পৌঁছাইতে হবে। আমরা লোক বাদ দেবো না, আমরা লোক নিয়ে আসবো। আরো কোন লোক নিয়ে আসবো? যারা কাজ করতে জানে, তারা এখন বাদ পড়ছে অন্য জায়গা থেকে, তাদেরকে আমরা টেনে নিয়ে আসি, এনে আমাদের কোঠা 200 বানাও তোমরা। 3 মাসের প্রজেক্ট দিচ্ছি, 3 মাসের ভিতরে আমার প্রতিষ্ঠানে আমি 200 লোক দেখতে চাই। এবং এখানে আমরা আগের থেকে আরো হয়েছে, ফাহিম ভাই যেটা বললো যে আমাদের কস্টিংটা কমায় নিয়ে আসতে হবে। এই কস্টিংটা কমানোর জন্য আমাদের সবকিছু বিষয় আমাদের যথেষ্ট রকম লক্ষ্য রাখতে হবে। কস্টিং যদি আপনার বেড়ে যায়, আপনাকে বুঝতে হবে যে একটা বই বেচলে লাভ হয় 10 টাকা, আমার এখানে মার্কেটিং এর কয় টাকা যাবে, সেটার উপর মার্কেটিং ধরতে হবে। ওই আপনার স্টাফ স্যালারি, ফাহিম ভাই খুব ভালো লাগলো যে তাদেরও একটু ছেড়ে দাও, যে তোমরা ভাই আমার কাছ থেকে এবার কি করবে, এখন তো এই পরিস্থিতি, 3 মাস বিজনেস হয় না, সামনে 3 মাস হবে না। ঠিক সেম কাজটা একেবারে যথাযথভাবে আমি করতে পেরেছি। আমি 14 তারিখে সেইটাই করেছি। আমি তাদেরকে নিয়ে বলছি, আপনাকে মিটিং করে নিয়ে সভা করেছি, সভা করে বলছি আগামী 3 মাসের প্ল্যানে ভাই তোমরা কি করবা, তোমরা বলো, কে কত স্যালারি নেবা, আমাকে ওপেন বলো। ওরা একদম এক ডাকে বলছে, আপনি যেভাবে স্যালারি দিবেন আমরা সেইভাবেই নেব, ঠিক আছে, তোমাদের 25% স্যালারি আমি কম দেবো, কিন্তু কোনো চাকরিচ্যুত করবে না, এটা অনলি ফর 3 মান্থ। আবার দেন তোমরা পূর্বের জায়গায় চলে আসবা। কিন্তু কাজের স্পিড ওদের বেড়ে গেছে, ওদের চাকরির নিশ্চয়তা পেয়ে গেছে। আমি এখন এইভাবে বলবো যে নতুন লেখকের কথা আপনি যেটা বলছেন, অবশ্যই নতুন লেখকদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, যদি তারা আমাদের সাথে প্রচারে এক থাকে। দ্বিতীয় হলো, নতুন লেখকের যেটা করা দরকার, যে সিনিয়রদেরকে দিয়ে তার বইটা এডিট করার সুযোগ দিতে হবে। শুধু ওইটা বললে হবে না যে আমারটাই সর্বসেরা লেখা, সেটা তার জন্য হইতে পারে, সবার জন্য হবে না। তবে আমি নতুন লেখককে অভিনন্দন জানাই, তারা লিখবে, আমরা প্রকাশক ছাপবো। আমি হতাশ নই, রিয়েলি আমি একজন হতাশ লোক না, কিন্তু আমি খুবই আশাবাদী মানুষ। কারণ আশাবাদী এই জন্য যে ফাহিম ভাই যে কথাটা বলছে, যদি আমি পরিকল্পনা মতো কাজ করতে পারি, কেন আমার বিজনেসটা টিকবে না? নাম্বার 1 আমি একটা পয়েন্ট আপনাকে বলি, এসএমই লোনের অনেক সমস্যা আছে। আজকে আমাকে এসএমই লোনে ডাকা হয়েছে, এখানে আমি একজন নেগেটিভ লোক, কিন্তু এসএমই লোনের পক্ষে নেগেটিভ লোন। ফাহিম ভাইকে আমি এইভাবে বলবো, ফাহিম ভাই একটু মানে লক্ষ্য রাখবেন,
এসএমই লোনটা যখন দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠান, তারা কিন্তু একটা ব্যাংক স্টেটমেন্ট, এটা মোটামুটি ভাবে আমার থেকে, আপনার থেকে, আরেকজন থেকে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে 6 মাসে সে একটা লোন নিবে, স্টেটমেন্টটাকে ডেভেলপ করলো, নিয়ে ব্যাংকে জমা দেয়, আবার উঠায়, এটা সেটা করে। এই কাজটা করে ব্যাংকে স্টেটমেন্ট দিল। ট্রেড লাইসেন্স এখন আমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে। তার আসলে ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে কিনা এটা কিন্তু সিটি কর্পোরেশন দেখে না, এটা ট্রেড লাইসেন্স দিয়ে দেয়, টাকা হলে ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। নাম্বার 3 হইলো আসলে যিনি এসএমই লোনটা দিচ্ছেন, আইডিএলসি হোক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান হোক, সে কোন কাজে লাগাচ্ছে এইটা তারা তদারকি করে না। তারা কি করে, যেই কাজটা করে, লোনটা দেওয়া শুধু বাকি, লোনটা আজকে পাস হয়ে গেল, কালকের পর থেকে তার পিছনে লেগে যায় কিভাবে তার কাছ থেকে প্রতি মাসের মানে ওদেরকে কি বলে কিস্তি টাকাটা নেওয়া যায়। আসলে ভাই কিস্তি টাকাটা নিতে হলে ও যে ইনভেস্টটা করছে সেই জায়গাটা আগে খুঁজো, এই জায়গাটা খুঁজে নাও। প্রবলেমটা এখানে বিশাল একটা প্রবলেম। এসএমই লোন নিয়ে যারা বিজনেস করতেছে তারা কেন উঠতে পারে না? এসএমই লোনের আগে আমি মনে করবো যে এসএমই লোনের পরে একটা ছেলেকে যেভাবে লাগিয়ে দেওয়া হয়, যে লোন গ্রহীতা তার পিছনে তার ইন্টারেস্টটাকে নেওয়ার জন্য প্রতি মাসে ফোন দিয়ে তাকে মানসিক প্রেসারে ফেলায়, তার থেকে বেশি দরকার হলো ওই লোকটা যে এসএমই লোন নিবে তার আগে তাকে তদারকি করার জন্য 6 মাস তার পিছনে থাকতে হবে। দেন যে প্রতিষ্ঠান লোনটা দিবে সেও লাভবান হবে, যেই লোকটা লোন নিবে সেও লাভবান হবে। আমাদের দেশে এই 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 জিনিসটা একেবারেই নেই। এসএমই লোনটা পাওয়ার অপেক্ষা থাকে, লোন পাইয়েই সেই করে কি এটা দিয়ে অন্য অন্য কাজ করে সে তার বিজনেসটা কিন্তু করতে পারে না, লোনও দিতে পারে না, এই দুইজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করবো এসএমই লোন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভালো লোন। এটা আমি যদি প্রপার ইউজ করতে পারি দেন এটার যথেষ্ট রকমের উপকারিতা আছে। এই উপকারিতার জায়গাটা এটা পাবলিকেশন সেক্টর হোক, ওই অন্য কোনো পণ্যের ক্ষেত্রে হোক, আপনার যে কোনো জায়গাতেই, হ্যাঁ, এইটাকে একটু তদারকি করে যদি দেওয়া হয় তবে এটার বেনিফিট হবে। এবং এসএমই লোনের বিকল্প কোনো ছোট প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না, কারণ পারবে না, তার তো ওইরকম কোনো অর্থ নাই। কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো এসএমই লোনের আর একটা অসুবিধা হলো, এসএমই লোন যে পাওয়ার তাকে দেয় না, দেয় আরেকজনকে। আমাকে এসএমই লোন সাথ দিচ্ছে, আমি কেন এসএমই লোন নেবো? আমাকে বা আপনাকে বা আরেকজনকে এসএমই লোন দিতে হবে তাকেই। তুমি 50 লাখ দিও না, তুমি ওখানে 5 লাখ দাও, দিয়ে তাকে ডেভেলপ করো। এই মেন্টালিটি সেবা, মানে তুমি টাকা নিচ্ছ তার থেকে ইন্টারেস্ট, দেন তাকে সেবা দেওয়ার চেষ্টা করো ভাই, তাকে সেবাটাও দাও যেন সে বিজনেসটাকে রান করতে পারে। এই জায়গাটা না করাতে আমাদের এসএমই লোনের মার্কেটটা কিন্তু মানে পড়ে যাচ্ছে। এবং এসএমই লোনের সাথে সাথে যিনি লোন নিচ্ছে সেও কিন্তু মানে মানে তার বিজনেসটা কিন্তু ধসে পড়ে যাচ্ছে, কারণ সে মানে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এই জন্য আমি মনে করি যে প্রতিটা এসএমই লোন দেওয়ার আগে একটু ট্রেন আপ করতে হবে, তাকে নিয়ে অফিসে একদিনের জায়গায় 10 দিন ডাকো, অফিসে নিয়ে তার জানো, বিজনেসের ধরন জানো, তার বিজনেসটা যে আছে রানিং সেখানে তাকে তদারকি করো, দেন এসএমই লোন দাও। আর পাবলিকেশনের কথা আপনাকে একেবারে সংক্ষেপে বলি, যে ধাক্কাটা আছে এটা আমরা ধরেই নিছি, এই বছর আমাদের মিনিমাম 40% পাবলিশার ঝরে পড়বে। তবে সেখানে একটা কাজ হতে পারে যে গুণগত মান যে পাবলিশার ধরে রাখতে পারবে। এখন মানুষ অনেক সচেতন, আগের মতো গোলহরি বলে আর বই চলে না, কিন্তু এখন বই চলবে মানে কোন বইটা ভালো, কোন বইটা পড়লে আমার কাজে লাগবে, কোন বইটা আমি কিনবো। এখন কিন্তু প্রত্যেকটা লোকই, আপনি আগে দেখবেন যে বই কেনার সময়, বই মেলার সময় বাবা যে কিছু বই কিনে আনতো সন্তানের জন্য, এখন সন্তান নিজে যাচ্ছে তার চাহিদার বইটা কিনতে। সে ভালো বইটা ছাড়া সে কিনবে না, তার চাহিদা মেটানোর আগে সে বইটা হাত দিয়ে কিনবে না, একদম পারফেক্ট হয়ে গেছে এটা। এই জন্য ভালো বই যদি বের করতে পারে এই পাবলিকেশন সেক্টরটা টিকে যাবে। এটা একটা হুমকির মুখে আছে, এখন একটা হুমকির মুখে আছে। এটা অন্যান্য বিজনেসের মতো এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না, এটা আমি আপনাকে আগেই বলছি। এটাকে উঠানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, যথেষ্ট রকমের ধৈর্য সাথে আমাদের মোকাবেলা। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব প্রকাশনা শিল্পে এই করোনা কালের সময়। তবে যদি কেউ ধৈর্যের সাথে এটা ধরে রাখতে পারে প্রতিটা প্রতিষ্ঠানে টিকে যাবে আমি মনে করি, কারণ আমি তো আশাবাদী। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ জসিম ভাই। আমরা আজকে প্রায় 50 মিনিট পার করে ফেলেছি, আমরা অনেকগুলো ইনসাইট পেয়েছি। এন্ড ফাইনালি শেষ একটা ছোট্ট প্রশ্ন করতে চাই সবার কাছ থেকে, একটা ছোট্ট আইডিয়া চাই। যেহেতু আজকে আমাদের ছিল হলো আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ, এসএমই ব্যবসার বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে আমি সবারই একটা একটা উপদেশ চাবো ফর দ্য কারেন্ট এন্টারপ্রেনার্স এন্ড ফর দ্য ফিউচার এন্টারপ্রেনার্স।
ফাহিম ভাই শুরু করেন। আমার কাছে মনে হয় যে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের সকলের আসলে ইট ইজ দ্য মানে ইনএভিটেবল একটা সময় আমাদের এখন সকলের মানসিকতা চেঞ্জ করতে হবে। মানসিকতার যদি আমরা ট্র্যাডিশনাল মানসিকতা নিয়ে থাকি তাহলে আসলে হবে না, কারণ সিচুয়েশনটা আসলে অনেক অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। অতএব আমাদের খুব ফ্লেক্সিবল হতে হবে। আমরা আগে যা করতাম সেটাই করব। আগে আমি ক্যারিয়ার বলতে আমি এইটা বুঝাতাম, আগে ব্যবসা বলতে এইটা বুঝাতাম, এখনো ওভাবেই হবে, ব্যাপারটা আসলে হবে না। অতএব আমাকে ওপেন মাইন্ডেড হতে হবে, অনেক কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং দ্রুত অ্যাডাপ্ট করার মানসিকতাটা করতে হবে। আমার কাছে মনে হয় এই 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 ক্রাইসিস থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের মানসিকতা। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই। ওয়াসিম ভাই? আমার মনে হয় যে মানুষের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ভয় কাজ করছে যে কি হবে, কিন্তু আমরা যদি একটু ম্যাক্রো পরিস্থিতি চিন্তা করি, আমাদের দেশের কিন্তু ফুড প্রোডাকশন কিন্তু কমে নেই। আমাদের যতটা জমি ছিল ততটাই জমি আছে, আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরি কিন্তু অফ হয়নি, আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই এখন এক্সেস আছে। হ্যাঁ, সুতরাং আমাদের কাছে রিসোর্স কিন্তু অনেক বেশি আছে। একটা মনে হয় এটা কেইনসের বলা যে আমরা বুঝি না যে আনএমপ্লয়মেন্ট কেন আছে, যে যদিও মানুষের চাহিদা আনলিমিটেড চাহিদা থাকার সত্ত্বেও আনএমপ্লয়মেন্ট কেন আছে। এটা হলো গিয়ে মানুষের যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলোকে আইডেন্টিফাই করে নতুন ভাবে যদি কাজ করা যায়, আমার মনে হয় এখানে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করা সম্ভব, স্পেশালি সিন্স অনেক রিসোর্স ফ্রি হয়ে গেছে। যে আমাদের যে কষ্টকর যে ইন্ডাস্ট্রি ছিল ওই ইন্ডাস্ট্রি থেকে অনেক রিসোর্স ফ্রি হয়েছে। আমরা মনে করি যে নতুন নতুন আরো ইন্ডাস্ট্রি এবং আইডিয়া এখন প্রসার করার একটা খুব ভালো সময়। অসাধারণ। ফাইনালি জসিম ভাই? একেবারেই এক বাক্যই বলে দেব, যেটা হলো ফাহিম ভাই বলছে মানসিকতা একদম 100% ঠিক আছে। এইটার সাথে যোগ করবো ডিসিশন চেঞ্জ করার মেন্টালিটি থাকতে হবে। এইটা যদি স্ট্রং করতে পারি যে হ্যাঁ আমি এই ডিসিশনে আছি, এটা আমার আউটপুট ভালো হবে না, এই জিনিসটা যদি চেঞ্জ করতে পারি তো আমরা এই সময়টাকে উত্তর মানে পার করতে পারবো। যে মানসিকতা থাকতে হবে ধৈর্যের সাথে এবং ডিসিশন চেঞ্জের মনোবল থাকতে হবে, যে এখানে আমি লাভবান হইতেছি না, আমি ডিসিশন চেঞ্জ করে দেখি কি করতে পারি। এই দুইটা জিনিস যদি আমরা যোগ করতে পারি তবে আমরা মানে টিকে থাকবো ইনশাআল্লাহ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ জসিম ভাই। অনেক অনেক ধন্যবাদ ফাহিম ভাই, ওয়াসিম ভাই, জসিম ভাই, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। আমি জানি আজকে সপ্তাহের শুরু, রবিবার, আপনারা কাজ নিয়ে সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, তারপরও আমাদের আজকে এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের বিভিন্ন ইনসাইট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমাদের সবার পক্ষ থেকে যারা আজকে আমাদের সাথে 1 ঘন্টা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের ডিসকাশন থেকে আপনারা কিছু হলেও আইডিয়া পেয়েছেন, কিছু ধারণা পেয়েছেন। এটা যদি আপনার ব্যবসায় কিছুটা হলেও কাজে লাগে, আমাদের আজকের এই ডিসকাশন সার্থক। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের সাথে আগামী একটা পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।